যখন আপনি টিএমসি ছাড়লেন, সেই দল ছাড়ার পিছনে কারণ কী ছিল? মানে স্থানীয় নেতৃত্বের প্রতি আপনার কোনো ক্ষোভ, নাকি রাজ্য নেতৃত্বের প্রতি আপনার কোনো ক্ষোভ? চোর তৃণমূল দলের মালিকটা হিসাবে খুব ভালো লোক ছিল শুভেন্দুদা। শুভেন্দুদাকে দেখে ওই দলটা আমরা করতাম। কাটমানি টাকা ছাড়া কোনো গল্পই হতো না, সমস্ত ক্ষেত্রে টাকা, ইভেন কি আমাদেরকেও চাওয়া হতো। এটা একটা অনেকেই অভিযোগ করছেন যে টাকা পাঠাতে হতো। আপনি কোনদিন টাকা পাঠিয়েছিলেন? বললাম তো, করাপ্টেড দল। আমরা কেন ছাড়লাম, কারণটা তো ওইখানে। ও করাপ্টেড হবে তবে কিন্তু ভালো জায়গায় পাবে, কার অভিষেকের কাছে জায়গা পাবে, নচেত পাবে না। 2021 সাল, গোটা রাজ্য তখন দ্বিধা বিভক্ত। তৃণমূল কি ভাঙতে চলেছে? শুভেন্দু অধিকারীর সাথে এক ঝাঁক তরুণ মুখ, অবশ্যই তাদের মধ্যে ছিলেন প্রবীণ, বেশ কয়েকজন প্রবীণও, তারা বেরিয়ে যাচ্ছেন দল ছেড়ে। তারা বিজেপিতেই জয়েন করতে চলেছেন। সেই সময় রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা মালদায় সেই সময়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি ছিলেন গৌরচন্দ্র মণ্ডল, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের পুরনো সৈনিক। তিনিও বেরিয়ে যাবেন বলে শোনা গেল। খবর পাওয়া মাত্রই যা হয়, জেলার বড় ছোট সব নেতারা, গৌর এটা কী করছিস, গৌর এটা কী করছো, গৌর কেন এটা করছো তুমি, ছি। কিন্তু গৌর ছিল তার নিজের সিদ্ধান্তে অবিচল, কোনো কথা শুনলো না। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমি বিজেপিতে যাব, আমি শুভেন্দুদার নেতৃত্বে এবার আমি বিজেপিতে যোগদান করব। সে গৌরচন্দ্র মণ্ডল আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তিনি এই মুহূর্তে মানিকচক বিধানসভা কেন্দ্রের বিধায়ক। গৌরবাবু, আজকাল ডিজিটালে আপনাকে স্বাগত। নমস্কার, জয় শ্রীরাম। 2021 মার্চ মাসে যখন আপনি টিএমসি ছাড়লেন, সেই দল ছাড়ার পিছনে কারণ কী ছিল? মানে স্থানীয় নেতৃত্বের প্রতি আপনার কোনো ক্ষোভ, নাকি রাজ্য নেতৃত্বের প্রতি আপনার কোনো ক্ষোভ? কোন কারণটা বেশি হয়ে এবং বড় হয়ে দেখা দিয়েছিল? দেখুন, একটা পরিবার যখন চলে, পরিবারের মালিকটা ঠিক আছে কিনা তার উপরে নির্ভর করে। সেই রকম চোর তৃণমূল দলের মালিকটা হিসাবে খুব ভালো লোক ছিল শুভেন্দুদাকে দেখে ওই দলটা আমরা করতাম। ওইখানে বাকি লোক যারাই আজকে ব্যাকফুটে চলে গেছে দলটা, সেই দলের যারা দায়িত্বে ছিল, তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি, তারা কিন্তু মানুষের কথা শুনতো না। আপদ বিপদে সুখ দুঃখে দরকার আছে দেখার। মালদাতে আমি সভাধিপতি, মালদা জেলা পরিষদ ছিলাম, আমার কোনো রকম প্রশাসনিক ব্যাপারে বা নেতৃত্বর কোনো খবর ছিল না, কিছু ছিল না। কিন্তু যাকে দেখে আপনি রাজনীতিটা করছিলাম সেই তো চলে যাচ্ছে অন্য দলে, অত উনাকে দেখেই আমি কিন্তু ভারতীয় জনতা পার্টিতে সাবমিট বা জয়েন করেছি সমস্ত মেম্বারকে। আচ্ছা, এই যে এখন যেটা বলছেন যে আপনার দলের কিছু কাজকর্মের প্রতি ক্ষোভ ছিল ইত্যাদি, সেই ক্ষোভগুলো কখনো দলের মধ্যে সেই সময় বলেছিলেন? হ্যাঁ, 100 বার বললাম তো, দলে কাজকর্ম কি, দলে দেখার মতো লোক ছিল না। আর আমরা তো তার আগে কি হয়েছিল, করাপ্টেড হয়ে গেছিল দলটা। তৃণমূল দলটা করাপ্টেড হয়েছিল, সিন্ডিকেট, অর্থাৎ এক কথায় কি, কাটমানি টাকা ছাড়া কোনো গল্পই হতো না, সমস্ত ক্ষেত্রে টাকা, ইভেন কি আমাদেরকেও চাওয়া হতো। আপনাদের থেকেও চাওয়া হতো? আমাদেরকেও বলা হতো যে বিভিন্ন জায়গায় করতে হবে, পাঠাতে হবে। তো যাই হোক, ওগুলো বলার ব্যাপার নেই। কিন্তু আমাদের মেন কারণ হচ্ছে যে, বললাম তো, যে একটা কর্তা দল চালাবার ভালো না থাকলে, আর ভালো লোকের মধ্যে তৃণমূলের একজনই ছিল, যিনি শুভেন্দু অধিকারী, বর্তমানের মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির গোটা পশ্চিমবাংলার। উনাকে দেখেই যখন ওইখানেও ছিলাম, তৃণমূল দলেও ছিলাম, উনি প্রচুর হেল্প করতেন সমস্ত ব্যাপারে, প্রশাসনিক বলেন, অর্থনৈতিক বলতে কি, জেলাতে টাকা পাঠানো, বিভিন্ন কাজের ম্যাটারটা নিয়ে দেখতেন ভালো। বাট উনিই থাকছেন না, তো আমরা কাকে দেখে করব বা কাকে দেখে উন্নয়নটা করব? আপনার এই কথা শুনে যে আপনার থেকেও টাকা চাইতেন, এটা পজিটিভলি আমাদের যারা দর্শক বন্ধু আছেন তাদের মধ্যে একটু তো কৌতূহল। আমি আপনাকে নাম জিজ্ঞেস করবো না, শুধু বলুন তাদের স্টেটাসটা কি, তারা কি জেলা নেতৃত্ব না রাজ্য নেতৃত্ব? ও বললাম তো, দলটায় তখন থেকে শুরু হয়ে গিয়েছিল টাকার উপরে, মানে কাজ কীভাবে দেখবে না, কিন্তু আমরা নির্ভর করতাম শুভেন্দুদাকে দেখে কাজ করতাম প্রচুর। এখানে দেখলাম যে ওই লোকটাই নেই, চলে যাচ্ছে সবাই মিলে ভারতীয় জনতা পার্টিতে, বিজেপিতে যোগদান করছে। তাহলে আমরা কাকে দেখে রাজনীতিটা করব, কাকে দেখে উন্নয়নটা করব? কষ্ট হলেও টোটাল মেম্বার নিয়ে আমরা, সে মেজরিটি পার্সেন্ট মেম্বার নিয়ে 38টা জেলা পরিষদ তখন মেম্বার ছিল, আর মেজরিটি লাগবে 21খানা 20খানা, টোটাল 21খানা মেম্বার নিয়েই আমরা পুরো টিমটাই
যোগদান করেছিলাম ভারতীয় জনতা পার্টি। সময় ছিল 2021 সালের 8ই মার্চ, মার্চ মাস, ইয়েস, 8 তারিখ মার্চে জয়েন করেছি। 8ই মার্চ। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করছি আপনাকে, 2021 আপনি ভোটে দাঁড়িয়েছিলেন মানিকচক থেকেই, যতটুকু সম্ভব জানি আমি, মানিকচক থেকেই দাঁড়িয়েছিলেন, মানিকচক বিধানসভা থেকে। তো ওই ভোটে বিজেপি রাজ্যে অবশ্যই ভালো ফল করেছিল, কিন্তু সরকার করতে পারেনি, তাই তো? এবার সরকার করতে না পারার পরে অনেক নেতাই যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে বেরিয়ে গেছিলেন টিএমসি থেকে, তাদের মধ্যে অনেকেই আবার ফিরে গেছিলেন, তৃণমূলে ব্যাক করে গেছিল। তো 2021 হারের পর আপনার কখনো মনে হয়েছে যে না, আমি এবার টিএমসিতেই ফিরে যাই? মনে হয়েছে কখনো? দেখুন, কখনোই মনে হয়নি। আপনার লক্ষ্য ঠিক থাকলে লক্ষ্যে পৌঁছাবে। আমি পড়াশোনায় খুব ভালো ছাত্র ছিলাম। যারা পরের ছাত্রগুলো, আমি ফার্স্ট বই ছিলাম মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুল, 95-এ ভালো একটা রেজাল্ট করে মাধ্যমিক পাস করেছিলাম। তো তখন কি হয়েছিল, দেখবেন যে আপনার পরের ছাত্রগুলো হিংসা করবে, সেই রকম। কিন্তু আপনার লক্ষ্য যদি ঠিক থাকে আপনি এগোতে পারবেন, পৌঁছাবেন। আমরা ভেবেছিলাম, বিরোধী রাজনীতিতেই ছিলাম 34 বছর। বাম শাসনে আমাদের পরিবার ডানপন্থী রাজনীতি ছিল কংগ্রেসের, যেটা শুভেন্দুবাবুরও পরিবার কংগ্রেসে ছিল। ওনারাও যখন তৃণমূলে আসলো, আমরাও তৃণমূলে এসেছি 2011 সালে। সেটা মারা গেছেন সুলতান আহমেদ, যুব কংগ্রেসের তখন প্রেসিডেন্ট ছিলাম, ওনার হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে এসেছি। সেটা টাইম হবে 23শে জানুয়ারি। গাজলে আমরা অনেকে পুরো ব্যাটালিয়ান মালদা জেলার যোগদান করেছিলাম। তো সেই রকমই আমাদের লক্ষ্য ছিল একদিন না একদিন পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবো। 2021-এর পরেই সেই দাঁতে দাঁত চিপে আমরা কিন্তু মানুষের পাশে ছিলাম। আর এর দুর্নীতি বুঝতে পারছেন যে কী হারে মানুষের কাছে পৌঁছেছে। যে কোনো মানুষ, ব্লক যাক, লোকাল লেভেলে বলছি, থানা যাক, হাসপাতাল যাক, বিএলওর অফিস যাক, টাকা ছাড়া কাজ হতো না। ভাতা নিতে যাক, লক্ষ্মী ভাণ্ডার, তৎকালীনের লক্ষ্মী ভাণ্ডার, সেখানেও কিন্তু টাকা, ভাতার টাকা, ঘরের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার, স্বচ্ছ ভারত মিশনের বাথরুমের টাকা, 100 দিন কার্ডটা তো ওদের জ্বালাতে উঠিয়ে দেওয়া হলো কেন্দ্রের, যে ও নিজের ক্যাডারদেরকে পোষা হতো। এইগুলো আমরা ভেবে নিয়েছি, যত করবে তত আমাদের সুবিধা হবে। মানুষ পীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, অতএব এর জবাব মানুষ দিবে। পাশাপাশি আপনি যেটা বললেন যে 2021-এর পরে ধারণা যে আমাদের অনেকেই চলে গেছে, দেখুন অনেকে, হ্যাঁ, আমি নামও বলেই দেবো। হ্যাঁ, ভবিষ্যৎ রায়, ভরত মণ্ডল যেরকম আছে, ভবিষ্যৎ রাজনীতি বোঝে না। সুনীল মণ্ডল যেরকম আছে, একজন বলে এমপি গেছিল, আরও অনেকে আছে, মালদা জেলাতেও আছে, জেলা পরিষদ মেম্বাররাও আছে, পশ্চিমবাংলা জুড়ে যারা এসেছিল। রাজীব ব্যানার্জি আছে, জ্বলন্ত উদাহরণ, উনিও ছিলেন, ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল তৎকালীন যখন তৃণমূলে ছিলেন। উনিও তো কি অনেক লোকই আছে যেটা ভাবে ক্ষমতায় যারা থেকে এসছে, যারা বিরোধী রাজনীতি করেনি, তারা কিন্তু কখনোই ওই দলের, মানে ক্ষমতার যে দলে আসবে সেই দলে যাওয়ার চেষ্টা করবে। ওরা চেয়েছিল যে বিজেপি পরিবর্তন হবেই 2021-এ, 3 থেকে 77 এসছে, বাট আমরা কিন্তু ক্ষমতায় আসতে পারেন। কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে আমরা যখনই হই এরপরে ক্ষমতায় আসবো, ম্যাক্সিমাম মেজরিটি নিয়ে আসবো। এইবারই দেখুন আপনি, আমাদের টার্গেট ছিল 177-70, এই রকমই। আমরা কেউই ভাবিনি কোনো নেতায় 200 পার হবে। ঠিক মানুষের রায়, জনগণের রায় চোর তৃণমূলের বিরুদ্ধে দিয়েছে, সুশাসনের জন্য আমরা ঠিক 207 পেয়ে গেছি। আরও একটা পাবো, ফলতা হয়তো 21 তারিখে নির্বাচন আছে, ওটা পাবো। এই হচ্ছে গল্প। এই জন্যই অনেকে সুবিধাবাদী রাজনীতিবিদ। আর আমরা তো বললাম যে 34 বছর কংগ্রেসে সিপিএমের শাসন সহ্য করেছি, আর এই 15 বছর তলামাল দুর্নীতিবাজের সহ্য করেছি, এসছি মানুষের রায়। এবার 2021 থেকে 2026 লড়াইটা কতটা কঠিন ছিল এখন মানে আমার মানিকচকের ক্ষেত্রে বলছি আমি একটু থামাচ্ছি আপনাকে। আচ্ছা। সেটা হচ্ছে, রাজনীতি করতে অসুবিধা হয়েছিল, বিশেষ করে কোনো থ্রেট এসেছিল? দেখুন, বিরোধী রাজনীতি করতে গিয়ে থ্রেট আসবেই, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়, কিন্তু দাঁতের দাঁত চিপে আমরা সেই রাজনীতিটাকে সহ্য করে এগিয়ে গেছি। আমরা দেখি যে মেনলি মানিকচকের ক্ষেত্রে বলছি, মানিকচক বিধানসভা বরাবরই আমাদের কি একটা ইকুয়েশন 2021-এ যেরকম আপনি বললেন যে হেরে গেছি কেন, এনআরসি আরসিএ নিয়ে মমতা ব্যানার্জির দ্বিচারিতার রাজনীতি, তোষণের রাজনীতি, সংখ্যালঘুদের কাজে লাগিয়ে ভোট ব্যাংক তৈরি করে সেই রাজনীতিটা করেছিল বলে 2021-এ কিন্তু ওরা ফুললি ক্ষমতায় এসেছিল। সেম ক্ষেত্র মানিকচকেও হয়েছিল। মানিকচকে যখন ভোট 1,24,000 সংখ্যালঘু, 1,28,000, মানে 2021-এর কথা বলছি, আমাদের সনাতনদের 4,000 বেশি। আমাদের ভোট পোল হয়েছিল 80%, অর্থাৎ হিন্দুদের।
আর সংখ্যালঘুদের ভোট পোল করিয়ে নিয়েছিল জোর করে হোক যাই হোক 100%, 99, 98%, সেখানেই 32,000-এ হেরেছে। এবার কি হয়েছে, সেই রকম সংখ্যালঘুরা বা ইলেকশন ইসিআইকে ধন্যবাদ দিব যে সুন্দর ভোট করানোর জন্য কোথাও ছাপ্পা বা কোথাও ডাবলিং ভোট, মৃত্যু ভোট তো আগেই শেষ হয়ে গেছিলো, যারা বাইরের ভোটার তারা তো অটোমেটিক বাদ পড়ে গেছিলো নির্বাচন। সেই হিসাবে যে এইবারকার ভোটে কোনো রকম অসুবিধা হয়নি। সেই রকম 2021 থেকে মানিকচকের ক্ষেত্রে এক তো সাবিত্রী মিত্র বিধায়ক ছিলেন, তো উনি সেই রকম ওদের পার্টি অফিস বা আপদ বিপদ সুখ দুঃখ দেখার কোনো লোক ছিলেন। আমি যেহেতু একটা অ্যাট এ টাইম মালদা জেলা পরিষদের সভাধিপতি ছিলাম, সেই হিসাবে আধিকারিকদের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলাম, অহংকার করে নিই, তাদের পাশে ছিলাম। রাজনীতির আরেকটা অঙ্গ, দেখুন আমরা 5 বছরের জন্য বিধায়ক, বাট আইএস আইপিএস অফিসার WBCS অফিসার 60 বছর অবধি চাকরি করবে। আপনি কি করতে পারেন, আপনি ওকে ধরতো আপনার গ্যারেজ পোস্টিং দিতে পারেন, তারপরে আপনি হয়তো ওকে দিয়ে কাজ করালেন, বা যারা করাপ্টেড আছে গ্যারেজ, কিন্তু তার চাকরির ক্ষেত্রে আছে। তো আপনি যদি সুসম্পর্ক রাখেন আপনার অবশ্যই কাজ করবে। আমার সুসম্পর্কটা ছিল, ভালো করে আমি জেলা পরিষদ চালিয়েছিলাম তাদেরকে নিয়ে, বিনা করাপ্টেড ছাড়াও। তো তারা কিন্তু আমাদেরকে হেল্প করেছে। তখন মানে বিরোধী রাজনীতি 2021 থেকে 2026-এর টিল নাও, এখন সরকারের আগে পর্যন্ত এখনও করে আছে। এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের এলাকায় বলতো গৌরমণ্ডল হচ্ছে হাতি, মরলেও দাম আছে, জিন্দাতেও দাম আছে। এবং টাইগার বলে, টাইগার জিন্দা হয়ে যাবে এলাকায় বলে। কেন? যে আপদ বিপদ, কোথাও রক্ত লাগবে রাত 12টায় তাদেরকে পাঠিয়ে রক্তে দেওয়া, থানায় বলে দেওয়া, রিকোয়েস্ট করে কাজ করে দেওয়া আপদ বিপদে, ব্লকে কোনো ধরনের সাধারণ মানুষের কাজ পড়লে করে দেওয়া। বিরাট একটা অফিস করে, আমি নিজস্ব অফিস করে 8-10টা ছেলে রেখে জমি জায়গা বেচে মানুষের সেবা করে গেছে পুরো দম। আর এই ফলটা কিন্তু মানুষ পেয়েছে। যে তখন মানিকচকে একটা আওয়াজ, যে গাছটা পুঁতেছিলেন সেই ফলটা 2026। হ্যাঁ, মানুষ তখন একটা আওয়াজ উঠে গেছিল মানিকচকের ক্ষেত্রে। মানিকচকের কোনো নেতা নেই, গৌরমণ্ডলী আমাদের আপদ বিপদে সর্বধর্ম নির্বিশেষে নেতা। খুব ভালো কথা। এবার আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি, শুনেছি সাবিত্রী মিত্রর সঙ্গে আপনি মানে প্রচুর রাজনীতি করেছেন একসাথে আপনারা, আজকে এখনো কি তার সঙ্গে যোগাযোগ আছে আপনার? দেখুন বলি, রাজনীতি তো নিজস্ব অ্যাঙ্গেলে সাবিত্রী মিত্র বলতে আমি বোঝাচ্ছি আপনার মানিকচকের আপনার যিনি এমএলএ এবং আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিলেন। এবার বলে দিই, 2011-তে যখন এসছি তো ওনার হাত ধরেই এসছি। আমি তখন ব্লকের কনভেনার ছিলাম। 23 দিন ইলেকশন আমি চাকরি করি, 2003-এই চাকরি পেয়েছিলাম। সেই সিপিএম আমলেই ভালো স্টুডেন্ট বলে আমাকে কাটতে পারেনি। হ্যাঁ, আমার ডিউটিটা দূরে করেছিল। মানিকচক থেকে 56 কিলোমিটার হরিশ্চন্দ্রপুর বলে, ওটাও একটা বিধানসভা আছে, সেখানেই আমি কিন্তু ডিউটি করতাম। 10 বছর থাকার পরে যখন তৃণমূলের সরকার আসে, তখন আমি রামপ্রসাদ চেয়ারম্যান, আমি ট্রান্সফার হয়ে আসি। তো ওনার সাথ ধরেই কনভেনার ব্লক প্রেসিডেন্ট হয়েছিলাম তৃণমূলের। তো ওনার সঙ্গে এমনি ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু দলের তফাৎটা মিলত। ওনাকে বলতে নেই, ওনার জামাইকে দিয়ে বাকি অপকর্ম করতো, দলের কাজটা করতাম। আপনারা শুনেছেন, হিট লিস্টেও এসছে, অনেক সময় এসছে। আমি বলেছিলাম যে আমি দলের কাজ করব, বাকি করাপ্টেড জায়গাগুলো যাকে দিয়ে করাবেন করা। অনেক সময় ওকে দেখবেন যে মন্ত্রিত্বর পদও ছাড়তে হয়েছে। এমনি এখন পর্যন্ত ব্যক্তিগত সম্পর্ক আছে। আমি জিতার পরে মনে হলো একবার ফোন করি। হ্যাঁ, আমি ফোন করেছি ওনাকে, ভালো মন্দ কী খবর। ওই যে মানিকচক খুব ইচ্ছা ছিল গৌর একবার যাওয়ার, প্যারালাইজড হয়ে আছে, উঠতে চলতে পারছে না। তো বললাম যে আপনি আসুন গাড়ি করে একবার। আমি তখন কলকাতায় এসছি শপথ নিতে, তো কলকাতায় এসেই ফোন করে। তারপরে একদিন ফোন করে যে আমার সিকিউরিটিগুলো টেনে নিয়েছে, এই ব্যাপার, আমি কি একটাও পাবো না। আমি দেখি, আমি কথা বলবো দাদার সাথে বা সবার সাথে, এফসির সাথে দেখে নেব। তো যাক, এমনি দেখুন আমার মনটা ভালো, কেন যে ব্যক্তিগত ব্যাপারটা আলাদা আর দলীয়গত ব্যাপারটা আলাদা। দলের নীতি নিয়ম আলাদা থাকতে পারে বা করাপ্টেড হতেই পারে। কেউ যদি সে যে দলেরই লোক থাক, সে কিষাণ চৌধুরীও ফোন করেছিল আমাকে, কিষাণদা, কৃষ্ণেন্দ্রনারায়ণ চৌধুরী, কিষাণদাই বলি, ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক বাড়বে। দল আলাদা করতেই পারে, আপদ বিপদে কখনই ফোন দরকার লাগলে করি। এই রাজনৈতিক মত আমার আলাদা থাকতেই পারে, ব্যক্তিগত মতামত আলাদা থাকে। ব্যক্তি বা কারো ব্যক্তি নিয়েও আমি কখনো প্রশ্নও করতে যাইনি, বলতেও যাইনি। আর একটা জিনিস হচ্ছে, দলটাই তো কারাপ্টেড হয়েছে, ওটা তো লোকটাও কারাপ্টেড, সবাই যে দল যেটা করে, এই হচ্ছে প্রশ্ন। তো এমনি সম্পর্ক আছে, মানে বলি আর কি, এমনি দলীয়গত না ব্যক্তিগত না। কিছু হয়তো সমস্যা হলে জানাই আমাকে, চেষ্টা করি কভার করার জন্য। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করছি আপনাকে, আপনি যে জেলার প্রতিনিধিত্ব করছেন সেই জেলার দুটো জিনিস গোটা বিশ্ব নাম জানে, দুটো জিনিস বলবো, তার মধ্যে একটা হচ্ছে আম, মালদার আম,
ভারতে তো বটেই, বিশ্বের বহু জায়গাতেই মালদা রামের সুনাম আছে। আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার নামও আমাদের গোটা দেশ জানে, তার নাম হচ্ছে গনি খান চৌধুরী, দেশের প্রাক্তন রেলমন্ত্রী। রেলমন্ত্রী, সেচ মন্ত্রী আছে। তো গনি খান চৌধুরী সাহেবের একটা মিথ মালদাতে ছিল, 100 বার। অনেক দিনই ছিল, হয়তো এখনও কিছুটা আছে কিছু কিছু জায়গাতে। তো এই মিথটা টিএমসি কিছুটা ভেঙেছিল, বিজেপি বাকিটা আছে অনেকটাই ভেঙে দিল। এটা কি করে সম্ভব হলো? দেখো, কাউকে ভাঙিয়ে বেশি দিন চলে না। মমতা ব্যানার্জির মানুষের রায় নিয়ে 2011-তে এসেছিল সরকার। 34 বছরের সেই জগতল পাথরটাকে সরিয়ে অত্যাচারিত শিপিং বসে ভাবমূর্তিও ভালো ছিল শুরুতে দলের, পরে কিন্তু নেই। বিভিন্নভাবে হোক, যেইভাবে হোক করাপ্টেড হয়েছে। যে আন্দোলনের উপরে, সিঙ্গুর আন্দোলনের উপরে, চাষিদের আন্দোলনের উপরে, কলকারখানা আন্দোলনের উপরে, তারই জায়গায় কলকারখানা আজকে কত? আমাদের হিসাব আছে 6668টা কলকারখানা এখান থেকে বিদায় নিয়েছে। ইদানিং আপনি দেখেছেন ব্রিটানিয়াকে ডেকেছে আমাদের মুখ্যমন্ত্রী, তারপর আরও এটাকে গুগলকে আমন্ত্রণ করা হয়েছে, হ্যাব হবে। তো সেই রকম তখন বরকতদা একটা উন্নয়ন করেছে, মালদার রূপকার বলা যায়, স্বীকার করতে হবে। কারণ আমরা ওই দলটা করতাম, আমার বংশ ওই দল করতো, 2-3 বার আমার ওই প্রধান ছিল কংগ্রেসের বাড়িতে। তো উনার নাম ভাঙিয়ে বাকি যারা উত্তরসূরি তৈরি হয়েছে, মৌসুম নুরি বলুন, ডালুদা বলুন, আর ঈশা খান, ওই পূরণটা কেউ করতে পারে, বাস্তবটা স্বীকার করতে হবে। এবার কতদিন চলে একজনের নাম ভাঙি? বরকতদা কাজ করেছে, ওর তো এইরকমই কেউ উত্তরসূরি নেই নিজস্ব। এবার বাকি যেটা আছে ওর বংশের আছে সব। এবার তাও কি করে দেখবেন বিধানসভা ভোটে ওরা ভোট দেয় না। বিধানসভায় একটা ইস্যু থাকে ওদের, সরকার মমতা ব্যানার্জিকে আনতে হবে, সংখ্যালঘুদের ক্ষেত্রে বলছি। এখানে কিন্তু ডিভিশন তৈরি হয়েছে যে বিজেপি ভেঙেছে, কারণ হচ্ছে বিজেপি ধরনের যে অনেকেই যে হিসেবে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের ভয় দেখিয়েছে, বিজেপিকে ভোট দিতে অপারগ। তারা ভাবে বিজেপিকে ভোট দেওয়া না ধর্মবিরোধী বা ইসলাম বিরোধী, বাস্তবটা বলছি, আমরা স্বীকার করতে হবে। অতএব ওরা জিজ্ঞেস করি যে কেন দাও না, কী কারণ? উত্তরপ্রদেশে বিজেপির সরকার, আসামে বিজেপির সরকার, ত্রিপুরা বিজেপি সরকার, উড়িষ্যাতে বিজেপি, গুজরাটে আছে, দিল্লি সদ্যমাত্র হয়েছে, তখন আমরা বলতাম ওদেরকে, তাও হরিয়ানা আছে, সব জায়গায় আছে, কেন দেওয়া হয় না? তো বলছে আমরা তো দিতে পারি বা আমরা কাউকে বলতে পারবো না, ফ্যামিলিকেও বলতে পারবো না। একটা ভয় ওদের মধ্যে কাজ করছে, যেটা মমতা ব্যানার্জি বা ওদের যে সরকার, ইন্ডিয়া সরকার বলছে, ইন্ডিয়া যে জোট আছে ঢুকিয়ে রেখেছে, যে তাদেরকে, হ্যাঁ আইএনডিএ, তো ওদেরকে সরিয়ে দেওয়া হবে, তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। তো এই ভয়গুলো ইদানিংয়ে ভাঙবে। এবার বুঝতে পারছে অনেকেই সংখ্যালঘুরা ফোন করে যে দাদা যা ভুল হয়েছে, আমাদের উন্নয়ন চাই, কাজ চাই, আমরাও সাথে আছি, আপনি তো ভালো লোক, সর্বদল নির্বিশেষে আপনি সর্বধর্ম নির্বিশেষে কাজ করে, হ্যাঁ ঠিক আছে, আমাদের প্রধানমন্ত্রী একই কথা, সর্বধর্ম সমভাবাপন্ন বিজেপি, আমাদের মুখ্যমন্ত্রীর একই কথা, সবাইকে নিয়ে কাজ করে, সবাই তো সুবিধা পাবে, কোনো একটা সম্প্রদায় তো সুবিধা পাবে না। সেই রকম বরকতদার ক্ষেত্রে বলি, ভালো কাজ করেছে, ডিভিশনে রেলের যেরকম এনেছে, ভুতনির যে 28 কিলোমিটার আজকে রিং বাঁধটা ওনারই তখন আমল হয়েছে, ভুতনিতে কারেন্টও পাঠিয়েছিল, তা একটা ইতিহাস আছে ওনার ভালো, ওটা বাঁধগুলোও করেছে, ফারাক্কা প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো তখন হতো, বোল্ডার টিচিং অনেক কাজগুলো হয়েছে, রাস্তাঘাটগুলো অনেকটা হয়েছে, আপনার বিদ্যুতের এটাও হয়েছে, পাওয়ার স্টেশনটাও হয়েছে মালদায়, মানে যেগুলো জানা আমার শখে, তখন তো আমরা ছোটো, জন্ম হয়নি, 1980 সালে আমার জন্ম, বিজেপির জন্ম আর আমার জন্ম। তো এবার ওই হিসাবে ঠিক আছে। এবার কি হয়, বিধানসভায় ভোট দেয় না, লোকসভায় একটা রাখে, কিন্তু ওরা এই যে ঈশা খান চৌধুরীকে দেখবেন আপনি, আমার মানিকচকের ক্ষেত্রে বলি, আর বিধানসভা তো আছে, আপনি ইকুইজিশন দেখবেন 2021-এ 1,10,000 পেয়েছে তৃণমূল, আমি পেয়েছি 76,000, আর কংগ্রেস পেয়েছে মাত্র 10,500। চলে আসুন 2024, বিজেপি পেয়েছে 82,000, কংগ্রেস পেয়েছে 75,000, আর তৃণমূল পেয়েছে 33,000। 24-এ কি ভোট হলো? লোকসভা। 2021-এ কি হলো? বিধানসভা। তাহলে ওই লোকগুলোই ওই সিস্টেম বেছে ভোটটা দেয়, আর আমাদের ভোটটা মোটামুটি থেকে যায় 77,000 ভোট পেয়েছিলাম, 76,635 ঘরে, আর লোকসভায় হয়েছে 82,000,
যিনি শ্রীরূপা আমাদের ক্যান্ডিডেট ছিলেন 2024-এ। আর সেই বর্তমানে ভোটটা পেয়েছি আমি 1,10,137টা এখন যেটা ভোট পেয়েছি। তো ভোটটা পাওয়ারও কারণ কী হচ্ছে, আমাদের সম্প্রদায় এক কথায় বলে সবাই ভোট দিতে যেত না। 80% 2021-এ পোল হয়েছিল। আর এবার দেখুন গোটা জেলার মধ্যে মানিকচক বিধানসভা সবচেয়ে ভোট পোলিংয়ে ফার্স্ট, 94.75%। তার মধ্যে হিন্দু ভোটও যেরকম পোল হয়েছে 94%, সংখ্যালঘু একই সিস্টেম। এবার ভোটের ইকোজিশনে ঠিক এগিয়ে গেছে এবং আমাদের ভোট টোটাল ভোট পোল হয়েছে। আমাদের ভোট বলতে এটা কাদের ভোট বলছে? আমাদের বলতে আমরা তো ওই ডিভিশনে পড়ে আছি এক কথায়, হিন্দু সম্প্রদায়। আচ্ছা। জয় শ্রীরামের ভোট বলতে বাধ্য হতে হচ্ছে, এটা কিচ্ছু করার নেই। তো এবার আমাদের বলতে সনাতনদের ভোট, হিন্দু সম্প্রদায়ের ভোট ছিল 1,00,000 ওই জাস্ট 25-এর ঘরে, ওদের 1,10,000। এবার ভোট পোল হয়েছে 2,24,000 এইবার এই বিধানসভায়, সেই মধ্যে 1,10,000 ভোট পাওয়া গেছে। গুরু, আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে মালদা মুর্শিদাবাদ এই দুটো জেলা থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যায়। আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি এটা। আমরা এই যে পরিযায়ী শ্রমিকরা, আপনার দল এখন সরকার এসছে, আপনি সেই দলের একজন প্রতিনিধি, মানিকচকের বিধায়ক, তো আপনি বা আপনারা কিছু কি ভাবছেন এই পরিযায়ী শ্রমিকদের জন্য? তেমন মানে যাদের মানে ঘর ছেড়ে না গিয়ে যারা যাতে এ রাজ্যেই কাজ পেতে পারে। আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে, একদম ভালো কথাই বলেছেন। আমরা চাই না পশ্চিমবাংলার লোক বাইরে গিয়ে কাজ করে। তার মধ্যে মালদার তো হ্যাবক পরিমাণে লোক পরিযায়ী শ্রমিকের কাজ করে, সে দিল্লি হোক আর গুজরাটে হোক, দেশের বিভিন্ন চেন্নাই জায়গাতে হোক, ছড়িয়ে বলে আছে। দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু আছে। বিহার বলুন, ওড়িশা বলুন, বিভিন্ন রাজ্যে আছে। মাঝে মাঝে তারা মানে মারধরের শিকার হয়েছে, এরকম খবর বিভিন্ন আছে। জায়গায় তাদের মারধরের শিকার হয়েছে, মারাও গেছে, অনেক এরকম সময় ঘটনাও কাজ ঘটেছে। করতে গিয়ে মারা গেছে, আমরা গেছি দেখা করতে। তো কারণটা হচ্ছে এই রাজ্যে তো বুঝতেই পেরেছেন কাজ ছিল না। তার মধ্যে তো 100 দিনের কাজ বন্ধ। যেটা ছিল না, আপনারা সরকার এসে এদেরকে নিয়ে এখন কি ভাবছেন? হ্যাঁ, 100 বার। দেখুন একটা পরিবারের কথা বলি, আপনি ইকুইজিশনটা বলে দিই। একটা পরিবার অন্নপূর্ণা যোজনাতে ওর ফ্যামিলিতে বউ আছে, মা আছে, 3,000 কয় হাজার হলো, 6,000 হলো। ওর বাবা বয়স্ক ভাতা পাবে কদিন কালকেই তো ঘোষণা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, 2,000 টাকা, 1,000 বাড়িয়ে 2,000 বয়স্ক ভাতা। ওল্ড পেনশনগুলো কি বলছে, হ্যান্ডিক্যাপ ভাতাগুলো একই, বিকলাঙ্গ ভাতাও এই 2,000 করে। তারপরেও কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্য দিত আর কেন্দ্র মিলে 9,000 টাকা পাবে, কিছু না কিছু জমি আছে। তারপরেও বলে দিচ্ছি, আমাদের মিটিং করে তারিখে, আমাদের 9 তারিখে মুখ্যমন্ত্রীর শপথ হয়েছে, তারপরে আমাদেরকে নিয়ে বসে গেছে, সমস্ত এইটাকে নিয়ে মিটিং হলো, অল মেম্বার্স, জেলা পরিষদ MLA-দের নিয়ে বৈঠক করা, ডিএমদের অর্ডার করা হলো। 11 তারিখে বৈঠকে বলাই হয়ে গেল এখানে পরিষ্কারভাবে 100 দিনের কাজ চালু। প্রধানমন্ত্রী আবাস যোজনার যারা বঞ্চিত আছে বা যাদের দোতলা 3তলা বিল্ডিং থেকে ঘর দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাদের ঘরগুলো বাদ দিয়ে যারা পায়নি, বঞ্চিত আছে, তারা ঘর পাবে। পাশাপাশি আপনার 100 দিনের কাজ 125 দিন হবে, ওটাও চালু করতে বলেছে। তাতে লোকালে ওরা কাজ পাবে সবাই। এবং আরও অনেকগুলো স্কিম, যত রাজ্য সরকারের স্কিম ছিল তৎকালীন রাজ্য সরকার, বর্তমানে আমরা আসছি, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি বলে দিয়েছেন যে আমাদের স্কিমগুলো যেইগুলো আছে চালু থাকবে, যা বলেছি। যেরকম আপনাদের মহিলাদের যারা বাসে, সরকারি বাসে ভ্রমণ করবে 1 জুন থেকে ফ্রি, তার সাথে সাথে এই যে ভাতাগুলো, তারপরে অন্নপূর্ণা যোজনা, তারপরে যা স্কিম আছে চালু থাকবে। আমাদের স্কিমগুলো ওপেন হয়ে যাবে, যত স্কিম আমরা কথা দিয়েছি মানুষকে। কেন্দ্রীয় সরকারের সমস্ত স্কিম, বিশ্বকর্মা যোজনা, একটা পরিবার 17,500 টাকা করে পাবো মাসে, 1 লক্ষ লোন পাবে, 1 লক্ষ টাকা। তাহলে অনেক স্কোপ আছে যে আপনি বাড়িতে বসে বিভিন্ন ব্যবসা করতে পারবেন, দোকানপাট খুলতে পারবেন। সেই সরকার কিন্তু কেন্দ্রীয় সরকার হিসাবে ব্যবস্থা করা হবে। ট্রিটমেন্টেরও যে এখন আয়ুষ্মান ভারতও চালু হবে, ওটাও বলেছে আমাদের। স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হবে না, কিন্তু যখনই আপনি আয়ুষ্মান ভারত লগ ইন করে দেবেন তখন স্বাস্থ্যসাথী কার্ড অটোমেটিক আপনার ব্লক হয়ে যাবে। কোনো স্কিমই বন্ধ করছে না, আবার কেন্দ্রের সমস্ত স্কিমই অটোমেটিক সিস্টেমে চালু থাকবে। আর আমাদেরও স্কিমগুলো যা বলেছি সব চালু থাকবে। হ্যাঁ, আর একটা, কেউ না কেউ তো পড়াশোনা করছে, তো 3,000 টাকা তো বেকার ভাতা দেবে, যুব ভাতা যেটা, সেটাও তো চালু হচ্ছে আমাদের।
তাহলে ম্যাক্সিমাম একটা পরিবার চলার মতো যা ব্যবস্থা, পাশাপাশি 100 দিনের কাজ 125 দিন, পাশাপাশি বিভিন্ন স্কিম আছে, লোন করে তারা দোকানপাট করতে পারবে। আর এই মাত্র সদ্য সরকারে এসে কদিন হলো, 9 তারিখ থেকে, এখন তো বেশি দিন হলো না, আজকে 14 তারিখ, জাস্ট 5 দিনে অনেক কাজ কিন্তু মুখ্যমন্ত্রী করেই যাচ্ছে। অনেকটা ফ্যাক্টরি হবে বলে দিচ্ছি, ইভেন মালদাতেও হবে। আমরা এর প্রপোজালও দিয়েছি। মালদায় যেরকম আমটা আপনি জানেন, প্রশ্ন এসেছিলেন যে ফজলি আম মালদার আচার, আম প্রক্রিয়ার যা প্রক্রিয়াকরণ যা হবে, আমসত্ত্ব আচার হবে, আপনার বিভিন্ন রকম বিদেশে পাঠাবার যে সুব্যবস্থা, দিল্লি থেকে বিভিন্ন রাজ্যে মালদার আম তো বিখ্যাত, আপনারা জানেন সবাই। মালদার 2-3টা জিনিস, যেরকম মালদায় দর্শনীয় স্থানও আছে, গৌড়া দিনাও আছে, গঙ্গা নদী পশ্চিমবাংলায় প্রবেশ করলে মালদা দিয়েই ঢুকে, যেটা আমার বিধানসভা ঝাড়খণ্ড থেকে। আচ্ছা, গঙ্গা ফুলোর মিলন হয়ে তারপরে নদীটাই ঝাড়খণ্ড দিয়ে ঢুকে। তো সেই রকম আর একটা চিন্তা ভাবনা আছে, প্রপোজাল দিয়েছিলাম আমরা আমাদের ইস্তারও, ঝাড়খণ্ড টু এই যে মানিকচক ঘাটের ব্রিজ তৈরি হলে কি হবে, সামগ্রিকভাবে ব্যবসা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, ট্রান্সপোর্ট থেকে শুরু করে সব, পরিবহন থেকে শুরু করে সমস্ত ব্যাপারে উন্নতি হবে। মালদাটা ওই মালদা থাকবে না আশা করি, কারণ মুখ্যমন্ত্রী মালদা ওর হাতের তালুতে, এইটুকু বলবো। মালদার তিনি আগে বিগত অবজারভার ছিলেন, বিভিন্ন সময় ইনচার্জ আছে, আমাদেরকে তৈরি করেছেন উনি। অতএব আমাদের সদ্য মুখ্যমন্ত্রী মালদার সম্বন্ধে ওনাকে বলতে হবে না, মালদাটা এবার ওই মালদা থাকবে না, ভালো মালদা তৈরি হবে, উন্নয়নের মালদা হবে, এটুকু বলছি। আমরা পরিযায়ী শ্রমিক নিয়ে কথা বলছিলাম, এবার একটা ছোট্ট প্রশ্ন করছি ইলেকশন রিলেটেড। এই পরিযায়ী শ্রমিকরা ভোটে বিজেপির কতটা কাজে লাগলো? এই মালদা জেলার কথা বলছি, কিন্তু যেহেতু আপনি মালদা জেলার প্রতিনিধি, কতটা কাজে লেগেছে? এখন এবার পরিযায়ী শ্রমিকটা ভালো কাজে লেগেছে, সবাই কিন্তু এসেছিল বলেই তো ওই ভোটটা পোল হয়েছে। যেমন বলে দিচ্ছি, দিল্লি বা যারা বম্বে গুজরাটে ছিল সবাই ফোন করতো। কি করবো এখানে আমি ছোট্ট একটু মানে থামাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে সরি যে আপনি বললেন যে আপনাদের ভোটটা মানে পোলারাইজড হয়ে গেছিল, হিন্দু ভোটে আপনাদের দিকে ম্যাক্সিমাম পশ্চিম বাংলা জুড়ে গোটা পশ্চিমবঙ্গে হিন্দু ভোটে, যেটা আপনি নিজেই বললেন আর কি। বাস্তবটা তো মালদা যতটুকু জানি, মালদা একটি সংখ্যালঘু অধ্যুষিত জেলা, ফলে পরিযায়ী শ্রমিক সেখানে অধিকাংশ সংখ্যালঘু হবে, এটাই স্বাভাবিক। তাহলে এই সংখ্যালঘু যারা পরিযায়ী শ্রমিক, তারাও কি আপনাদেরকে ভোট দিয়েছিল? আমার এটাই প্রশ্ন আপনাকে। ইকোজিশনটা 6টা বিধানসভা আমরা জিতেছি, 6টাতে কেন পারেনি? সংখ্যালঘু বেশি আছে, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, চাঁচল, মথাবাড়ি, সূর্যাপুর, আর একটা কোনটা হলো যেন রতুয়া। আমরা একটু সংখ্যালঘু, আমরা বলতে হিন্দু সংখ্যালঘু, হিন্দুরা ওখানে সংখ্যালঘু আছে, আর ওইখানে সংখ্যালঘুটা বেশি বলে পারেনি। আচ্ছা, বাকি ক্ষেত্রে বলি, হবিপুর, গাজল, ইংলিশ বাজার, মানিকচক, আপনার বৈশ্যনগর, তারপরে মালদা, এইগুলো কি হচ্ছে আমরা একটু বেশি এইবারকার তুলনা। মানিকচকে একটু টাফ ছিল, আমরা বলতে আপনি বলছেন হিন্দু সম্প্রদায়টা বেশি। আরে বেবে তো বিজেপি মানে তো বুঝিয়ে দেয় যে এই সনাতনীদের, কিন্তু আমি দেখেছি 2021-এ, ধন্যবাদ জানাবো সংখ্যালঘুদের, 2021-এ 8টা বুথে 0 পেয়েছিলাম, বিজেপির ভোটই নেয়, মিল্কি আর কয়েকটা বুথে আমার কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ে ওই অঞ্চলগুলো। বিজেপি যখন আমাদের ছেলের অ্যাকাউন্টে, আমিও আছি ওইখানে, নেই, পুরো ওদেরই ভোট, আমার একটাও ভোট নেই, অর্থাৎ বিজেপির খাতাতে ওইখানে 0। এইবার কিন্তু ওইটা হয়নি। কেন হয়নি? ভালো লোক বলে হোক বা জানি না, লাস্ট অবধি দেখেছি একটা, মানে আপনি যে 8টা বুথের কথা বলছেন, সেই 8টা বুথ টোটালি কি সংখ্যালঘু? একদম, আমাদের তো সংখ্যালঘু বলছি, মালদা জেলার ক্ষেত্রে সংখ্যালঘু বলছি না, রাজ্যের ক্ষেত্রে যারা সংখ্যালঘু, অর্থাৎ আমি বলতে চাইছি যে মুসলিমদের ক্ষেত্রে বলছি, তাই তো? সেই এই যে 8টা বুথ, সেটা কি মানে মানে সংখ্যালঘু অধ্যুষিত? মানিকচকের ক্ষেত্রে, মানিকচকের কথা সংখ্যালঘু একদম ফুললি সংখ্যালঘু। এবার যদি এবার ভালো ভোট পেয়েছেন বলছেন তো? না, ভালো ভোট না, মানে 0 কোনো বুথে পাইনি, 2টা-4টা পেয়েছে, খাতা খুলেছে একদম। সবচেয়ে ভালো লাগে একটা বুথে আমার সঙ্গে কথাও হয়েছিল, ওদের 91টা ভোট পেয়েছে, ফুললি সংখ্যালঘু ভোট। তো দিয়েছে, সব ক্ষেত্রে দেয়নি, সব বিধানসভা হয়তো দেয়নি, কিছু কিছু ভালো লোক হিসাবে বা আপদ বিপদে দেখেছি আমি ওদেরকে, বিভিন্ন ক্ষেত্রে রক্ত লাগবে বা কোথাও অ্যারেস্ট হয়েছে বা আর কোনো কাজে হয়েছে, এই জন্যই হয়েছে। এইবার বলি, বেশিরভাগ সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক, আপনি যে প্রশ্নটা করলেন, তার মধ্যে আমাদেরও, অর্থাৎ হিন্দুরাও পরিযায়ী শ্রমিক ফুললি, কিন্তু ওরা এসছে
ওদের মতো ওরা ভোট করেছে বা দিয়েছে, আমাদের মতো আমাদের ভোট করেছে। কিন্তু ইকুইজিশন বলে দিলাম, ছয়টা বিধানসভার ইকুইজিশন এই, আর 6টা বিধানসভার এই। দেখুন আপনি একটা কংগ্রেস খাতা খুলতে পারেন, ইভেন হেভিওয়েট মৌসুম নূর না, হেরে গেছেন উনি, চলে গেছেন, মানে বিদায়। তাহলে এইখানেই বলছিলেন একটু আগে আপনি, ওই প্রশ্নটার উত্তরটা ওইখানেই দেওয়া দরকার ছিল আমার, যে বরকতদার গড়, প্রয়াত বরকতদার গৌড় ওই ক্ষেত্রে মানে না, কিন্তু লোকসভায় ওর পরিবারে কেউ দাঁড়ালে ওরা ভোটটা দেয়। আচ্ছা, দক্ষিণ মালদার বিধানসভার ক্ষেত্রে মানে না, বিধানসভার বরকতদার কথা একদম ওদের মনে পড়ে না। লোকসভা মানে ওদের মনে পড়ে তখন কি হবে, বিধানসভায় মমতা ব্যানার্জিকে রাখতে হবে, জয় শ্রীরাম বা বিজেপিকে আনতে হবে না, মানে এটা ওদের বক্তব্য পরিষ্কার ক্ষেত্রে। আচ্ছা, আমরা তো আমাদের সঙ্গে তো সমস্ত সংখ্যালঘুর সঙ্গে যোগাযোগ, ইভেন কি আমাদের যারা নেতৃত্ব দেয় তারাও, কিন্তু মুখে ঠিক আছে, কার্যক্ষেত্রে তখন ভোটের সময় সমস্যা তৈরি হয়, ওদের পারে না দিতে হয়। কিছু কিছু লোক আছে সমাজে লাঞ্ছিত বঞ্চিত হয়েও করে, তবে আশা করি এইবার পাল্টাবে। বিকজ আপনাকেও বলি, এইবার ওরা পাল্টাবে, কারণ এখন বুঝতে পেরেছে যে পার্টি অফিস খুলবো, যোগদান করব, কিন্তু আমাদের তো রাজ্য প্রেসিডেন্ট থেকে আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কারই বলে দিয়েছেন যে এখনই নেওয়া যাবে না, যেহেতু অনেক সাফারিং হয়েছে, অত্যাচারিত হয়েছে। কথা বলছে এরা কারা? এরা বলতে তৃণমূল। ও, তৃণমূল আছে, সংখ্যালঘু তো অনেকটা বেশিরভাগ তৃণমূল। আচ্ছা আচ্ছা। আর সেই মাননীয়া তো একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কি বলেছেন যে একটা সম্প্রদায়কে যখন উস্কানি দিয়ে দেবো, তার একটা সম্প্রদায় হাওয়া হয়ে যাবে বলেছিলেন। একটা সম্প্রদায় কোনটা বুঝিয়েছিল? সংখ্যালঘু সম্প্রদায়কে বুঝিয়েছিল, আর একটা সম্প্রদায় সনাতনদের উপরে যদি অর্ডার দিই তাহলে কেউই থাকবে না, তখন বলেছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়। আমরা ওই হিংসার রাজনীতিতে যাব না। দেখবেন পশ্চিমবাংলায় আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন 100 বছর লাস্টিং করবে, তো করবে, তারও বেশি যাবে। অন্য কোনো দল আর জায়গায় মাথা তুলতে পারবে না পশ্চিমবাংলা, ইভেন কি মালদাতেও। দেখবেন মালদাতেও এর পরে যখন ভোট হবে লোকসভা বা বিধানসভা, আশা করি, এবং পঞ্চায়েত নির্বাচন, বিজেপি ভালো ফলাফল করবে, পুরো দখলেই থাকবে, এটা আশা করছি। কারণ এখন হাওয়া দেখে, প্রস্তুতি দেখে, কারণ উন্নয়ন দেখে কাজ হয়। এর আমলে তো উন্নয়ন হয়নি। আমি আস্তে আস্তে দেখছিলাম, আজকেই বলে দিই, এই কলকাতার মধ্যে দীর্ঘদিন থেকে পঞ্চায়েত রাজনীতিতে যুক্ত, তারপর তো এবার মানুষের আশীর্বাদে বা আমাদের কার্যকর্তার অক্লান্ত পরিশ্রমে বিধায়ক হয়েছি। রোড উঠে, মানে এই রোড স্টোনগুলো পাথর আছে, তার সাথে সাথে যে শিকগুলো দেয় না, রড যে আছে, রডগুলো উঠে আছে। আমি দেখো এই যে 2 নম্বরই ঝালাই করেছে আগের গাড়ি, গল্পই করছিলাম গাড়িতে। তো এইরকম কাজগুলো করতো ওরা। 2011 আগে এরকম কোনো 2 নম্বর ঢালাই হয়নি রাজ্যে কোথাও? না, 2011 আমি কেন কথাটা বল, তখন আপনি দলটা ছিলেন তো। হ্যাঁ, বলছি ভালো বলেছেন। আমার সময় আমি একটা কথা বলি জোর গলায়, আমি যদি খারাপ কাজ করতাম তাহলে আমাকে তো তৃণমূল ফাঁসাতো। আমি সবাই না, আমি আপনাকে খারাপ কাজ করছি সেটা বলছি না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে না, তখন আমরা বললাম তো শুভেন্দুদা যতদিন ছিল 2011 আগে, আপনি 2011-তে দল ছেড়েছেন। একদম, আমি শুভেন্দুদা 2010 শুভেন্দুদা ছেড়েছে হ্যাঁ ডিসেম্বরে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। 2011 আগে কি এরকম কি কখনো ঢালাই হয়নি? না, আমি বলছি এটা, আমরা তো এই জ্বালার জন্যই তো ছেড়ে, চাপ দেওয়া হতো তো এইগুলো করার জন্য, কিন্তু আমরা তো রাজি হতাম না। আজকে যদি বাজে কাজ করতাম আমি, ইভেন শুভেন্দুদা বা আমরা, তাহলে কি আমাদেরকে তো কত প্রয়াস করেছিল অ্যারেস্ট করার বা বিভিন্ন স্কিম দেখিয়ে করা, কিন্তু কোনো তথ্যই পাইনি তো করবে। পেপার শো রেখে ভালো কাজ করেছি আমরা। তৎকালীন ডিএম বলুন যারাই ছিল, বা আমাদের জেলা পরিষদের এডিএম জেটপি যে ছিল, কোনো সময় খুঁজে পারবো। মালদা জেলা পরিষদ সভাপতির দায়িত্ব তো সামাল দিয়েছেন, তাহলে কখনোই, আমি তো জানি যে আমাকে ফাঁসাবার চেষ্টা করবেই, আমি সরকারে আসেনি কিছু, কিন্তু ওরা ক্লু খুঁজে পাইনি কোথাও। তা নিশ্চয়ই ভালো কাজ করেছে, কিন্তু ওরা এই যে পরে করাপ্টেড হয়ে যাচ্ছে দলটা, তখন থেকে তো শুরু হয়েছে, তার আগে থেকে শুরু হয়েছে বলে তো শুভেন্দুদা ছেড়ে পালালো, আমরা ছেড়ে পালালাম, কঠোর পরিশ্রম করে এই জায়গা আবার ফিরে আনলাম মানুষের আশীর্বাদে। তো পরিশ্রম করলে সঠিক পথে গেলে ঠিক আপনি পারবেন। আমি এখানে ছোট্ট বলছি, মানে 2011 থেকে আপনি ছাড়লেন 2021-এ, এর মাঝখানে কিছু হয়েছিল যেগুলো আপনাদেরকে চাপ দিয়ে করানো হতো, আপনি বললেন আর কি, যেগুলো চাপ দেওয়া হতো, এই রাস্তায় যে 2 নম্বর, যেগুলো আপনি আস্তে আস্তে দেখেছেন পাথর উঠে গেছে, কোথাও লোহা রড বেরিয়ে গেছে, কিন্তু আপনি যেটা বললেন যে আপনার সময় এগুলো কিছু করতে পারেনি। না, আমাদের ফুল ইনস্ট্রাকশন ছিল, আপনার যে সিস্টেম আছে সিস্টেমে কাজ করতে হবে, তবে নিশ্চয়ই দিতাম, ওদেরকে বিল করে দিতাম। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে এটা একটা অনেকেই অভিযোগ করছেন যে টাকা পাঠাতে হতো, উপর মহলে টাকা পাঠাতে হতো। আপনি কোনদিন টাকা পাঠিয়েছিলেন? না, দেখুন, আমি 2021 সালের আগের কথা বলছি। 2021 সাল দলের সিস্টেম যেটা আছে সেই সিস্টেমেই চলতো দলটা। বললাম তো, করাপ্টেড দল,
আমরা কেন ছাড়লাম, কারণটা তো ওইখানে। না, টাকা পাঠানোর চাপ ছিল। যা কাজ করতে হবে আপনাকে সিস্টেমে করতেই হবে, সেটা তো করাপ্টেড দল বলে তো আমরা যে ওই লোকটা ছাড়া আমি রাজনীতি করতে পারবো না ভাবছি আমরা। আমাদেরকে মানে যোগ্য কাজ করার জায়গায় দিবে। দেখুন ওই দলে যারা কাজ করছিল ভালো লোক ছিল না, কিন্তু আস্তে আস্তে সরে গেছে, বা ও করাপ্টেড হবে তবে কিন্তু ভালো জায়গায় পাবে, কার অভিষেকের কাছে জায়গা পাবে, নচেত পাবে না। জানি না মাননীয়া জানতো কি না পুরোটা ঘুণাক্ষর, কিন্তু টোটালটা তো ওইখানে হতো, ভাইপোর কাছে ইয়ে হতো। আর পিসি তো তাকে সাপোর্ট করতো, ফুললি সাপোর্ট করে যেত একদম। তাহলে সেইখানেই দেখেছি যে এইখানে এই দলটা করা যাবে না, আমাদের জায়গাও হবে না, ভালো লোকের কাজ। দেখুন কাজ করে মানুষের একটা শান্তি আছে। আমি আজও পর্যন্ত আমি দেখেছি, আমার একটা খুব ইচ্ছা ছিল, অনেকে তো ইচ্ছা ছিল রাজনীতি হবে, আমার ভালো স্টুডেন্ট হিসেবে আমার অনেক বন্ধু ভিডিও হয়ে গেছে। আচ্ছা, তারপরে আপনার বড় যে র্যাঙ্কে চাকরি করে, আমি 1 থেকে 20 যে স্কুলের চাকরি পাবি, তো আমরা 20 জনই চাকরি পেয়েছিলাম ভালো। তো আমার হবি ছিল প্রাইমারি চাকরি করে মানুষের সেবা করা, তো মানুষের কাছে অমর হয়ে থাকা। তা আমি জেলা পরিষদে তখন গল্প করতাম এডিএম এদের সাথে বা আমাদের মেম্বারদের, যে আমি দেখো আমার অত কিছু নেই, বাপদাদা করেছে, আমারও আছে, আমি 2 জন চাকরি করি, স্বামী স্ত্রী, আমার স্ত্রীও চাকরি করে হসপিটাল স্টাফ, জিএন নার্স। তো বললাম যে আমি ইতিহাস করতে চাই, মানুষ মনে রাখো, অমর হয়ে মানুষের কাছে থাকতে। অনেক ফলক লাগিয়েছিলাম আমি কাজের ক্ষেত্রে, গাজল থেকে প্রধানমন্ত্রী আবাস সড়ক যোজনা থেকে শুরু করে আমার কাজের সব জায়গায়, এবং ভালো কাজও করেছি। তার নিতে বলছিল, তারা গল্পও করেছে ওই সময় কাজ হয়েছে অনেক। আবারও দেখবেন মালদা জেলাতে আমাকে সেই রকমই যদি দায়িত্ব পাই, আমাদের মুখ্যমন্ত্রী যেই রকম দায়িত্ব দিবেন সেই রকমই দেখবেন, কোনো দুর্নামের জায়গায় থাকবে না, বরঞ্চ লেভেল উঠতে থাকবে সুনামার। মানে গৌরচন্দ্র মণ্ডল অ্যাজ ওয়েল অ্যাজ দলের ভাবমূর্তি খারাপ হবে এইরকম কাজ কখনোই করিনি, করবো। দলটাকে নিয়ে চলতাম, মানে দেখুন বললাম তো, একটা পরিবার যেরকম মন্দির হলো, দল আমার মন্দির, দলটাকে জানিয়ে সমস্ত কাজ করতাম ওই দলেও। আর এইখানেও আপনি দেখেছেন 2-3 টাইম আমি জেলা পরিষদের আপনার যে সাধারণ সম্পাদক মালদা জেলার, আমার গোবিন্দদা জেলা প্রেসিডেন্ট ছিলেন, পার্থসারথী ঘোষ, এখন অজয় গাঙ্গুলি আছেন, হ্যাঁ সাধারণ সম্পাদক। পুরো দলটাকে জেলাতে যা মানি লাগে, খরচ লাগে, একটা জল চালাতে খরচ আছে, বাস্তবটা বলতে অসুবিধা নেই আমাদের, একদম গাড়ি আছে, ঘোড়া আছে, কিছু খাওয়া দাওয়া আছে, আনতে হবে, সময়ের ব্যাপার আছে, ফ্ল্যাগ পেস্টন আছে, তারপরে মাইক আছে। তো সেইগুলো যতটা পেরেছি কভার করে দলটাকে দাঁতে দাঁত চিপে করেছি। কোথাও পারমিশন পেয়েছি, বিনা পারমিশনেও করেছি, যা করবে করবে। আমাদের যেহেতু ফুল সাপোর্ট ছিল আমাদের তখন বিরোধী দলনেতা বর্তমানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করছি, এখন তো সবাই আপনাকে, মানে যেটা শোনা যাচ্ছে আর কি, অনেকেই চেষ্টা করছেন তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করার, তো আপনার কাছে কীরকম ফোন আসছে? পুরো জেলা পরিষদ আর 149টা গ্রাম পঞ্চায়েত আছে ওটা মালদা, সবাই চাইছে এখন আপনাকে পুরোটাই যোগাযোগ করছে, যেহেতু আমি একটা জায়গায় ভালো কাজ করিয়েছিলাম ওদের, এনআরজিএস থেকে শুরু করে যতটা, তখন কাজও হতো, বলতে হয় না আমাদের সময়ে। আমি তো 2018 তখন আপনি স্বীকার করছেন যে তৃণমূল আমলে কিছু ভালো কাজ, তখন আমরা মানে কাজ করতে পারলে তো আপনি কাজ করতে পারবেন, কাজের লোকের দরকার, ওইখানে তো চোরের লোক হয়ে গেল আমরা পালিয়ে আসার পরে। বাস্তবটা বুঝি, আমরা কাজ করতে, আমরা দেখুন আপনাকে আপনার বাবা 100টা টাকা দিল বাজার করতে গেলে, সেই হিসাবটা বাবা কেন দিলে আপনি বাবার কাছে খারাপ কিনা, যে আমি 100 টাকায় কি কি কিনলাম। আপনাকে 100 টাকা রাজ্য সরকার ও কেন্দ্রের সরকার পুরো টাকাটাই আসতো তখন রাজ্য কেন্দ্রে, ইউসিটা দিতে হতো কাজ করে, ফুল কাজ করে, ভিডিও ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা বলা ইউসি দিতে হতো, তারপরে আবার টাকা পেতো। মালদা ওই কাজে ফার্স্ট ছিল, কাজ করিয়ে ভিডিও পাঠিয়ে পুরো বিল করে দিয়ে সব করে দিয়ে আমার আমলে করতাম। আমি 2018 10ই সেপ্টেম্বর সভাধিপতি নিয়েছি দায়িত্ব, আর ছাড়লাম করে 2021 8 তারিখ এপ্রিলে জুলাইয়ে বাধ্য হয়েছে, যে আমাদের সরকার আসেনি, আসেনি, ওরা চাপ দিচ্ছিল, অনেক মেম্বার চলে গেছে আবার সেই তৃণমূলে ফিরে, বিজেপিতে যোগদান করেছিল পুরো ব্যাটালিয়ন নিয়ে চলে গেছে, থাক বাবু সহ্য করেছিলি, ময়দানে টিকেছিলাম আমি। অনেকে তো বুঝতে পারছে পুলিশের ভয়, অনেকের প্রশাসনিক ভয়, আমি জানি আমি কিছু করাপ্টেটি করিনি, আমার অত ভয় নেই, পারলে ঢুকিয়ে দিক মানুষ, কিন্তু আমি দলটা করে যাব, আমার লক্ষ্য ছিল 26 আমরা আসবোই ক্ষমতা। পঞ্চায়েতে দেখেন আপনি 2000 কত সালে 23 নির্বাচন যে হলো,
2023-এর নির্বাচন পুরোটাই তো ছাপ্পা মেরে এদিক ওদিক করে, আমিও জেলা পরিষদ দাঁড়িয়েছিলাম, জেতার সিটটাকে আবার নিয়ে এলো। এডিএম বলছে জি দায়িত্বে ছিল, বলছে কিছু করার নেই, উপরে ইনস্ট্রাকশন আছে গৌরবাবু। আচ্ছা স্বীকার করেছে, ভিডিও পরে গেল স্বীকার, আপনি জিতেছিলেন, আমাকে হারাতে হয়েছে। পঞ্চায়েত ইলেকশনটা মানে এত বাজে জায়গায় নিয়ে গেছিল। তো এবার কি পঞ্চায়েত যে সামনে যে নির্বাচন আসছে সেখানে কি মালদার মানুষ কি আর এমনি এই ছাপ্পাটা বিজেপিকে এবার না না ছাপ্পার প্রশ্নই আসবে না, আর এমনি ভোট দিবে, আমি বলছি উন্নয়নকে ভোট দিবে। আচ্ছা। বললাম তো একটু আগে যে মালদার ইকোজিশন পাল্টে যাবে, গোটা পশ্চিমবাংলার ইকোজিশন যেরকম এখন বর্তমানে পাল্টে গেছে, অবৈধ কাজগুলো আর হবে না। যা কথা দিয়েছে, আমাকে খুব ভালো লাগছে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকে, যে যা কথা দিয়েছেন ইস্তারে, মানুষকে যা ভাষণ দিতেন, সমস্ত কাজগুলো দেখছি ধাপে ধাপে, যে খুব খুশি হয়ে যায়, খুব ভালো লাগে। হ্যাঁ, যাই আস্তে আস্তে, বলেছেন আপনি, হ্যাঁ, অবৈধ নির্মাণ চলে যাচ্ছে, Exactly. কয়লা, গরু পাচার, বালি, হ্যাঁ, প্রথম পাথর, instruction। সমস্তটা একদিন ইনস্ট্রাকশন করেছে, হেলমেট পরে যেতে হবে। আপনি কলকাতা আসতে দেখুন, আমাদের তো কিছু ধরতো না, কিন্তু রাস্তাতে এত ব্যারিকেড 1.5-2 ঘন্টা সময় লাগতো বেশি, এই করতে হয় ড্রাইভারকে, কিন্তু বর্তমানে আর লাগে না। আমি এইবারই আসলাম, দেখি সব ব্যারিকেড, পুরো রাস্তা ক্লিন, ঝাড় দেওয়া মনে হয়। না, সোজা গাড়ি চালিয়ে পুরো নিয়ে যাবে? টিভিতেও দেখাচ্ছে, আপনারাও দেখাচ্ছেন, পুরো সোজা গাড়ি চলে, একটা টাকা কেউ দিয়েছে। আপনি দেখেছি বিভিন্ন পুরো কলকাতার এইখানে, আর এই রোড ব্লক করে দেখেছি আমি, আমাদের গাড়ি রাখতে অবৈধ গিয়ে, টোল অবৈধ ট্যাক্সের টোল ব্যাপার না, যেগুলো বলছেন। অবৈধ পার্কিং, অবৈধ তো parking, ছিলই, আচ্ছা। অবৈধ পার্কিং কলকাতা লেভেলে হবে গজিয়েছিল, দেখছি আর নেই। আমাদের গাড়ি রাখতে গিয়ে টাকা লাগতো, তো কিচ্ছু করার ছিল না, সহ্য করে দিতে হতো। মালদায় যারা আর কি এই মুহূর্তে মানে তৃণমূলে যারা নেতা আছে তাদের মধ্যে বড় কোনো লোকজন কি যোগাযোগ করেছে? বললাম তো সবাই, আরে সবাই না, দু একটা নাম বলো, বড় নাম বললাম তো, বলুন। আমি নাম বলছি না, কিন্তু আমাদের দলের ইনস্ট্রাকশন আছে, এটা নিজেকে না বলাই ভালো। অনেকে, ইভেন কি আমি কি বললাম, জেলা পরিষদ থেকে পঞ্চায়েত থেকে শুরু করে বড় বড় নেতাগুলো, মানে রাজ্যে যারা বিধায়ক এক সময় ছিলেন, না রাজ্যে, হ্যাঁ ইয়েস, মানে তারা, তাদের মধ্যে কেউ যোগাযোগ করেছে? অনেকটাই আছে। কি বলছে তারা এখন? কি করবে, দাদার সাথে তো একদিন ছিলাম, কি হবে তো দেখো, তো যেহেতু টিভিগুলো দেখতে পাচ্ছে সবাই, এখন তো দেখুন ডিজিটাল একটু, না না, মানে এটাতে আপনাকে আগে ফোন করে বলতে- তারা কি বলছে? ওই নেতারা আপনাকে ফোন করে কি বলছে? বলছে যে এখন তো বন্ধ আছে, সময় আসলে আমরা ঠিক চলে যাব। মানে টিভিতে এটা কারা বলছে? তৃণমূলের লোকেরা? তৃণমূলে তো বললামই তো, মানে তারা এমএলএ ঠেমএলএ হ্যাঁ। কেউ আছে এদের জেলা মধ্যে? পরিষদের ফুল টিমটাই বললাম, পাল্টাতে হবে, পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, এটা জেলা পরিষদ তো শুনলাম, এমএলএদের মধ্যে কেউ কেউ এমএলএদের মধ্যে যে কটা আছে, তো ওগুলো এখন নেই, কিন্তু বাকিগুলো যারা প্রাক্তন ছিল আর কিছু ছিল, আছে অনেকটা। আচ্ছা, কি বলছে যে গৌর বা গৌরদা বা গৌর বাবু? যার যে এরকম সম্পর্ক আছে, আচ্ছা তো ওরা যেহেতু বন্ধ আছে, অতএব ওরাও সংশয়ে পড়ে আছে। আচ্ছা, তবে এইটুকু ভরসা আছে আমার, আমি যেহেতু জেলাটা চালিয়েছিলাম সকলকে নিয়ে, সমস্ত নেতৃত্বকে নিয়ে ভালো করেই চালিয়েছিলাম, আমার এইটা একটা গর্ব হয়, সবাই মেনেও ছিল। তৎকালীন বলি মৌসুম নূর ছিল তখন জেলা প্রেসিডেন্ট, আমার তখন ছিলাম, আমার শুভেন্দু দা ছিল ইনচার্জে, মানে Observer ছিলেন। অবজারভার হিসাবে ছিলেন, মোয়াজ্জেম হোসেন ছিলেন, কৃষ্ণনারায়ণ চৌধুরী ছিলেন, ডাক্তার মোয়াজ্জেম হোসেন, হ্যাঁ ডক্টর মোয়াজ্জেম হোসেন, তারপরে হয়ে যাচ্ছে নিহারঞ্জন ঘোষ ছিলেন, সবটা নেতাকে নিয়ে, বাবলা দাও ছিলেন তখন, নিয়ে কাজটাকে করতাম, কেউ অবজেকশন করে কি কাজ আপনার বলুন, করে দেবো, অসুবিধা নেই। কারণ আমার যা এখতিয়ার ছিল, আমি চেষ্টা করেছিলাম যে কেউ বাইরে দোকানে গিয়ে না বলে গৌড়ে আছে বা জেলা পরিষদ এই চালাচ্ছে। তার মানে এটা আমরা বুঝতে পারলাম যেটা আগামী দিনে মালদা চলবে সবাইকে নিয়ে। হ্যাঁ, মালদা উন্নয়ন করবে প্রয়োজনে সবাইকে বিরোধীদের নিয়ে। পরামর্শ নেবেন উন্নয়নের জন্য? দেখুন আমাদের অভিজ্ঞতা আছে, আর আমাদের তবুও- বসের তো ভালো না অভিজ্ঞতা না, আছে। যদি প্রয়োজন মনে করছেন হ্যাঁ, সে 100 জেলায় কখনো তারা বিরোধীদের যদি কোনো প্রয়োজন- প্রপোজাল যায় তো পরামর্শ- ভেবে দেখা পরামর্শ যাবে। নেবেন? হ্যাঁ, জেলায় তারা উন্নতির যদি জন্য? কোনো প্রপোজাল বা যায়, আপনার বিধানসভার উন্নতির আমি জন্য? বলছি কি, আমার বিধানসভা আমার হাতের তালুতে আছে। এবার যেটা হচ্ছে যে যদি কোনো প্রপোজাল দেয়, কোনো কোনো ভালো প্রশ্ন প্রস্তাব থাকে, যদি থাকে, আসে। অবশ্যই উন্নয়নের প্রস্তাবে আমাদের হ্যাঁ, আমার আপত্তি এটাই নেই, প্রশ্ন করবো আছে। তো আমরা। যেরকম মালদা ভবন করাতে আমি করে বেরিয়েছি মালদা ভবন, টাকা দেওয়াতে, তারপর ওরা ইমপ্লিমেন্ট করেছে পরের সভাধিপতি। আমার খুব স্বপ্ন ছিল, যাক হয়েছে মালদা, আবার আমরা পাবো আর কি, মানুষকে জানি না এখন কি সুবিধা পাচ্ছে না পাচ্ছে, খোঁজ নিয়ে দেখবো আর কি। তো হয়েছে, কলকাতায় মালদা ভবন হয়েছে, মানুষের অনেক কষ্ট হতো, ওই যে ডাক্তার দেখাতে এসে আর কিছুতে সমস্যায় পড়তো, তো ওটা স্বপ্ন ছিল, হয়েছে। আমাদের আর একটা থাকার জায়গা, খাওয়ার আর একটা জায়গা। স্বপ্ন আছে মালদার মধ্যে, আমাদের বৃদ্ধাশ্রম করার। আমি দাদার সঙ্গে কথা বলে বা আমাদের মুখ্যমন্ত্রীর এটা কি সঙ্গে কথা সরকারি বলে লেভেলে অবশ্যই করার জন্য বলছেন? করা হয়, যায় কি না দেখবো।
তখন তো আমি জেলা পরিষদ থেকেও চেষ্টা করেছিলাম, জায়গাও দেখেছি, বাট আমরা দল পরিবর্তন করে এইদিকে এসেছি বলে আমার স্বপ্ন থেকেই গেছে। ওটা কি হয় দেখেছি আমরা জীবনে, যে অনেক ছেলে থাকে যে মা বাবাকে খেতে দেয় না, গ্রামগঞ্জে হয় এটা বাস্তবটা, যে তাকে খেতে দেওয়া হয় না বা ভিন্ন হয়ে যায় নিজের দেখে আর কি, বউকে দেখে নিজের বাচ্চাকে দেখে, মা বাবাকে কিন্তু দেখে না, দুটো ছেলে থাকলো। তো তাদের যদি লাস্ট জীবনটা ভালো করে কাটাতে পারি তো আমারও শান্তি, আর সবাই ভাববে যে ভালো। তো এই জন্য আমার একটা খুব ইচ্ছা আছে, খুলবো যখনই একটা বৃদ্ধাশ্রম করবো আর কি, সে সরকারি হোক প্রাইভেট হোক, ইচ্ছা আছে লাস্ট জীবনটা ওরা ওইখানেই থাক, আমার একটা সোসাইটি হয়ে থাকলো, যে সোসাইটির সিস্টেমে বা ওই যে কী বলে না এনজিও আর একটা কী বলে ওই টাইপের একটা করে দেবো আর কি। জেতার পর বাড়ির লোক কি বলছে এখন? না দেখুন, ওই বলে না ওই যে বাড়ি থেকে আগে তো একটা জায়গায় ছিলাম, তো অতটা কৌতূহল নেই, কিন্তু ব্যস্ততা ছিল না, হ্যাঁ আজকে যতটা ব্যস্ততা আছে। হ্যাঁ, এবার যতটা ব্যস্ততা না তখনও ছিল। তা এই দলটা আপনি বুঝবেন না, আমাদের ভারতীয় জনতা পার্টি তখন একটা দলগত কাজে ব্যস্ততা, দলগত কাজ কাজ দিত। আপনাকে বলি, মানে আমি পারিনি যখন আমরা এই দলে এসেছি ভারতীয় জনতা পার্টিতে, এত কাজ মানে সিস্টেম হয়ে কাজ, পাবলিককে নিয়ে কাজ, এই সেবা পক্ষকাল করতে হবে, প্রধানমন্ত্রী সেবা পক্ষকাল আছে, 6টা জন্মদিন পালন বছরে আছেই আমাদের, 6টা আমাদের বিভিন্ন কাজগুলো আছে, এবং সিস্টেম ওয়েতে কী কী বিরোধিতা করতে হতো তখন সরকার, প্রায় একদিন পর পর প্রোগ্রাম লেগেই থাকতো। অত ব্যস্ততার জীবনটা 5 বছরে 6 বছরে কেটে গেছে, ভালো হয়েছে, মানুষের কাজও করতাম, এইদিকে সুবিধা তো পেতাম, আবার অফিসও আছে। তো এই যে বাড়িতে সবসময় যে তখনও একই সমস্যা, এখনও একই সমস্যা, এই যে এমএলএ হলাম, খুশির কারণটা করছে যে মানিকচকের যোগ্য লোক বিধায়ক হতে পেরেছে, বাড়ির লোক বলছে কাজটা মানুষের করতে পারে। কারণ অনেকে নির্বাচিত হয়ে, শুনুন, মালদায় থাকে, এই যে কবিতা মণ্ডল দাঁড়িয়েছে, কর্মাধ্যক্ষ আছে এখানে, আমার সিটটাতেই গিয়েছিল, মালদায় থাকেন, তো সকালবেলা মানুষ আপনাকে পাবে না কাজের ক্ষেত্রে। গ্রামের লোক সকালে উঠে 6টার মধ্যে উঠে যায়, কোথাও রক্ত লাগবে, ডাক্তার দেখাতে যাবে, মানে যেটা ব্যক্তিগত সমস্যাগুলো, কাউকে থানায় ধরে এনেছে, কী জন্য ধরেছে, কোন কেসে ধরেছে, ব্লকে আমার আধার কার্ডের দরকার, আমার ভাতা কেন বন্ধ আছে, আমার ধর এখন অন্নপূর্ণা যোজনা লক্ষ্মী ভাণ্ডার কেন বন্ধ আছে, প্রতিবন্ধী ভাতা কেন বন্ধ আছে, এইগুলো পুরো দপ্তর দেখতো। আমার কিষাণ ক্রেডিটে টাকা কেন ঢুকলো না, কিষাণ সম্মান নিধি প্রকল্পের, এটা হলো না। তো এই যে সেবাগুলো, এবার অনেকে জানেন আধার কার্ড কোথায় হয়, 4 ঘন্টা লাইন দিতে হয়, ফোন করে, এক কথা জনসেবা, এক কথায় জনসেবা। এই যে ভালো লাগবে আরো করতে গিয়ে, এবং যে বিধায়ক হলাম যে আরো করতে পারবো তাদেরকে, তো এইরকম কেউ কিন্তু মানিচকে থাকতো না। সাবিত্রী মিত্র মালদা থেকে মানুষ পেত না। আমি দেখেছি যে আমরা বিরোধী হিসাবে থেকেও 5 বছর আমাদের অফিসে ভিড়, অথচ লোকরা বলতো ওর অফিসে তো অফিসে তালাই খোলেন। সরকার পক্ষে আপনি আজকে ইতিহাস তৈরি হয়েছে তৃণমূলের, কোথাও একটা কসবা ছাড়া কোথাও একটা পার্টি অফিস আছে? পার্টি অফিস না, ব্যক্তিগত অফিসেই চলেছে। আর ভারতীয় জনতা পার্টির অফিস আছে, বড় বড় অফিস আছে, মালদা বলুন, বিভিন্ন ব্লকে বলুন, বিভিন্ন ইসে হচ্ছে। হবিপুরে আমাদের পার্টি অফিস আছে, মালদাতে বিরাট বড় অফিস আছে, শ্যামাপদ মুখার্জি ভবন আছে, পোড়াটলিতে বড় অফিস, থাকা খাওয়া, আপনার মিটিং হল, আমার সভাপতি কোথায় বসবে জেলার, আমাদের ঘরগুলো বরঞ্চ আছে, এইখানেও আছে পার্টি অফিস। তাহলে এই যে একটা দল, সর্ববৃহৎ দল ভারতবর্ষের এবং বিশ্বের, যেটা আমি অবাক লেগেছে যে এটা একটা ব্যক্তিগত দল, যে এতদিন 15 বছর ক্ষমতায় থেকে সিপিএম করতে পেরেছে, 34 বছরে সব জায়গায় পার্টি অফিস আছে, অথচ এই দলটা করল। অনেক ধন্যবাদ গৌরবাবু। প্রথম কথা হচ্ছে যে বদলের মালদা, আগামী দিনে যে মালদা শুধু আম নয়, আমকে বেস করে শিল্প তৈরি হবে, ওখানকার পরিযায়ী শ্রমিকরা কাজ পাবেন, আবার মালদা আজকের যা পরিস্থিতি, আপনাদের আমার আরও বেশি উন্নতি হবে, পাল্টে যাবে, বদলে যাবে মালদা, এরকম একটা আশা মালদাবাসী আপনার বা আপনাদের থেকে করছে। আমরাও করছি যে নতুন পশ্চিমবঙ্গ তৈরি হবে, ভালোভাবে আরও চলবে পশ্চিমবঙ্গ, শিল্পায়ন হবে বা অন্যান্য অনেক কিছুই হবে। তো আজকাল .in-এর পক্ষ থেকে এবং আরেকটা বিষয় বলে, হ্যাঁ বলুন বলুন বলুন। মালদায় আরেকটা জিনিস হবে, মালদায় গৌড় আছে, আদিনা আছে, ঐতিহাসিক স্থান, দর্শনীয় স্থান, এটাও আছে। আমার ইচ্ছা বলে দিই, মানে ওটা অলরেডি জানে, আমাদের মুখ্যমন্ত্রীকে সব বলে রেখেছি, মানিকচক ঘাটে সবচেয়ে গঙ্গার জল কোথায় ভালো পাওয়া যায় বলুন তো? মানিকচক দিয়ে প্রথম দিয়ে ঢুকছে একদম। তো ওইখানে দেখবেন দুটো ঐতিহাসিক জিনিস হয়, গঙ্গা স্নান মেলা আর শিবরাত্রি। তো ওইখান থেকে জল তুলে বিভিন্ন শিবের
মন্দিরগুলোতে বা শিবলিঙ্গে গিয়ে জলটা অর্পণ করে। তো সেখানে দর্শনীয় স্থান করার ইচ্ছা আছে। আর এইদিকে গৌড় আর আদিনাকে পুনরায় উদ্ধার করে ঠিকঠাক বিউটিফিকেশন করে দর্শনীয় স্থান গড়ে তোলার। কারণ আমরা অনেকে দূর থেকে যাই ওইখানে যাই, তো যে আমরা মালদার লোক, গৌড় আদিনা কি মানে আমাদের লাগে না, কিন্তু আমি যখন সভাধিপতি হয়েছি সালা এটা তো ভালো জায়গা, গিয়ে দেখে মিলানো, তো সেইগুলো জায়গা লাইট অ্যান্ড সাউন্ড তৈরি করা, পিকনিক স্পট ভালো করে তোরা তখন চেষ্টা করেছিলাম। বাট ইদানিংয়ে দেখবেন ভালো ওইখান থেকে সরকারের রেভিনিউ আসবে। তার মানে একটা জিনিস পরিষ্কার সরকারের বুঝতে revenue পারছি, আসবে ভালো। শুধুমাত্র আম আমের উপরে বা পর্যটন মানে কেন্দ্র। আমকে বেস করে শিল্প নয়, মালদা আগামী দিনে তৈরি হতে চলেছে পর্যটন কেন্দ্র। একটি পর্যটন কেন্দ্র হিসাবেও। বদলে যাওয়া মালদা, বদলের পরেই বদলে যাওয়া মালদা, আমরা সবাই সেদিকে তাকিয়ে থাকবো। আজকে আমরা গৌরবাবু নমস্কার নেবেন, ভালো থাকবেন সকালে। ওকে।